সুনীল গঙ্গোপাধ্যায়ের সোনালী দুঃখ বই সম্পর্কে তো আপনারা সবাই প্রায় জেনে থাকবেন। তো এই বইটার যে গল্পটা, এটা আমাকে বারবার আকর্ষণ করে। আমি মোটামুটি 3বার এটা পড়েছি, আজকে তৃতীয়বার আর কি পড়েছি। তো আমার মনে হলো আপনাদের সাথে গল্পটা শেয়ার করি। গল্পটা মেইনলি অনেক বড়, বাট আমি চেষ্টা করব যতটা ছোট করে আপনাদের সাথে পুরো গল্পটা উপস্থাপন করা যায়। ঠিক আছে, ওকে, চলেন শুরু করি। গল্পটা শুরু হয়েছে কর্নওয়াল রাজ্যের রাজা মার্ককে দিয়ে। তো মার্কের রাজ্যে একবার বিশাল একটা যুদ্ধ হয়। তো এই যুদ্ধে তাকে সাহায্য করতে আসেন পাশের রাজ্যের তার বন্ধু রিভালেন। রিভালেন তাকে সহায়তা করেছেন, এটার কারণে কৃতজ্ঞতা স্বীকার করে তিনি তার বোন শ্বেতপুষ্পার সাথে রিভালেনের বিয়ে দেন। এবার তিনি কি করেন, শ্বেতপুষ্পার সাথে এখানে কিছুদিন থেকে যাওয়ার চিন্তা করেন। আর এই সময়টাতে রিভালেনের রাজ্যে যুদ্ধ শুরু হয়। হ্যাঁ, তো তিনি শ্বেতপুষ্পাকে নিয়ে নিজের রাজ্যের দিকে রওনা করেন এবং সেখানে যাওয়ার পরে তিনি যুদ্ধে মারা যান। এদিকে শ্বেতপুষ্পা গর্ভবতী ছিলেন। শ্বেতপুষ্পা একটা পুত্র সন্তানের জন্ম দেন, আর সেই পুত্র সন্তানই হচ্ছে দুঃখ বা তৃস্তান। এদিকে শ্বেতপুষ্পা যে গর্ভবতী ছিলেন এটা না রিভালেন জানতেন আর না রাজা মার্ক জানতেন। হ্যাঁ, তো শ্বেতপুষ্পা তার সন্তানের জন্ম দেওয়ার পরেই মারা যায়, আর তিনি তার এই সন্তানটাকে দিয়ে যান রোহল্টের হাতে, যে কিনা ছিলেন রাজা রিভালেনের একজন খুবই বিশ্বস্ত অনুচর। এবার রোহল্ট এই তৃস্তান বা দুঃখকে মানুষ করতে শুরু করেন এবং তাকে সকল ধরনের বিদ্যা শেখানোর জন্য একজন গুরুর কাছে দেওয়া হয়, যে গুরুর নাম ছিল গরভানেল। হ্যাঁ, তো তৃস্তান এখান থেকে সকল ধরনের শিক্ষা গ্রহণ করে, যুদ্ধভিত্তিক এবং সব কিছু আর কি। মোটামুটি একজন সৈনিক হিসেবে সে মানুষ হতে শুরু করে এবং সেই সাথে সে বেহালা বাজানো শেখে এবং গান বাজনাও শিখে নেয় এই গুরুর কাছে থেকেই। ঠিক এই সময়টাতেই তৃস্তান হারিয়ে যায়। অ্যাকচুয়ালি তৃস্তানকে চুরি করা হয়। হ্যাঁ, একবার সমুদ্রের পাশে তৃস্তান দাঁড়িয়েছিল, এই সময় একটা জাহাজ সেদিক দিয়ে যাচ্ছিল, তারা তৃস্তানকে নিয়ে যায়, কারণ তৃস্তান এত সুন্দর ছিল যে তারা মনে করেছিল তৃস্তানকে যদি ক্রীতদাস হিসেবে বিক্রি করে দেওয়া যায় তাহলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে। কিন্তু সমুদ্রে অনেক ঝড় শুরু হয় এবং তারা বুঝতে পারে যে তাদের পাপের কারণে এটা হচ্ছে, তাই তারা সমুদ্রের কাছে ক্ষমা চেয়ে তৃস্তানকে একটা ছোট নৌকায় করে ভাসিয়ে দেয়। আর তৃস্তান গিয়ে ওঠে মার্কের রাজ্যে, মানে তার মামার রাজ্যে। কিন্তু তৃস্তানও জানে না যে এটা তার মামার রাজ্য, আর মার্কও জানতেন না যে এটা তৃস্তান বা তার হচ্ছে ভাগ্নে। এরপর তৃস্তান তাদের মন জয় করে এবং তার মামার কাছে থাকতে শুরু করে। তার মামা তাকে খুবই পছন্দ করেন, যদিও তিনি জানেন না যে তৃস্তান তার ভাগ্নে। তো এই সময় রোহল্ট তৃস্তানকে খুঁজতে বের হন এবং খুঁজতে খুঁজতে একসময় তিনি এই মার্কের রাজ্যে আসেন এবং এখানে এসে তিনি তৃস্তানকে পেয়ে যান এবং তিনি সমস্ত সত্য কথা তাদের কাছে খুলে বলেন এবং তৃস্তানকে বলেন যে সে তো এখন অনেক বড় হয়ে গেছে, সে যেন তার নিজের রাজ্যে ফিরে যায় এবং তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিয়ে নিজ রাজ্যকে আবার দখল করে নেয়। একথা শুনে সে তার মামাকে বিদায় দিয়ে নিজ রাজ্যে যায় এবং যুদ্ধ করে সে নিজ রাজ্যকে দখল করে নেয় আবার শত্রুপক্ষের হাত থেকে, এবং সে সেখানে রাজা হয়। কিন্তু তৃস্তানের রাজা হতে ভালো লাগে না, সে চায় স্বাধীন জীবন। এবার সে তার নিজ রাজ্য ছেড়ে ওই রাজ্যের দায়ভার রোহল্টকে দিয়ে তার মামা মার্কের রাজ্যে চলে আসে। এখানে এসে দেখে তার মামা মার্কের রাজ্যে বিশাল যুদ্ধ শুরু হয়েছে। হ্যাঁ, আয়ারল্যান্ড রাজ্যের এক যোদ্ধা, সব থেকে বড় যে যোদ্ধা, সে এখানে এসছে এই রাজ্য থেকে 300 জন যুবতী মেয়েকে তুলে নিয়ে যেতে, অথবা সে যদি এখান থেকে কোনো একজন যোদ্ধা তার সাথে একা যুদ্ধ করতে রাজি হয় তাহলে সেই রাজ্যকে ছেড়ে দেবে। এবার তার মামা বিপদে পড়ে যায়, কারণ যে যোদ্ধা এখানে এসছে সে দেখতে একদম বিশাল দৈত্যের মতো, কেউই তার সাথে যুদ্ধ করতে রাজি হচ্ছেন না। এই পর্যায়ে তৃস্তান রাজি হয় ওই যোদ্ধার সাথে যুদ্ধ করতে, কিন্তু তার মামা কোনোভাবেই রাজি হন না। তারপরেও তৃস্তান তার সাথে যুদ্ধ করতে যায় এবং সে জয়লাভ করে ফিরে আসে। কিন্তু ওই যোদ্ধার তরবারিতে বিষ মাখানো ছিল এবং সেই বিষ তৃস্তানের শরীরে লাগে এবং তৃস্তান প্রচণ্ডভাবে জখম হয়ে যায়। তৃস্তানের গায়ে ঘা হতে শুরু করে এবং একটা সময় তৃস্তান আর বাঁচবে না বলে তারা মনে করেন এবং তৃস্তান নিজেও বুঝতে পারে যে সে আর বাঁচবে না। তখন তৃস্তান দাবি করে বা সে প্রস্তাব দেয় যে তাকে যেন ভেলাই করে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয় এবং সে সমুদ্রে ভাসতে ভাসতে মারা যেতে চায়। এবার তাকে ভেলাই করে ভাসিয়ে দেওয়া হয়, কিন্তু তৃস্তানের ভেলা ভাসতে ভাসতে চলে যায় সেই আয়ারল্যান্ডের রাজ্যে। যেই শত্রুকে সে মেরে ফেলেছিল সেই শত্রুর রাজ্যে গিয়ে সে উপস্থিত হয়, কিন্তু তার চেহারা এতটা বিকল হয়ে গিয়েছিল যে তাকে কেউ চিনতে পারেনি। এবার ওই রাজ্যের রাজার স্ত্রী এবং কন্যা, অর্থাৎ রাজকন্যা, এই রাজকন্যা আর রাজার স্ত্রী খুব ভালো ওষুধ জানতেন, চিকিৎসা জানতেন, এবং তারা তাকে সুস্থ করে ফেলে। আর সেই রাজকন্যাই হচ্ছে সোনালী।
হ্যাঁ, তার চুল ছিল সোনালি রঙের এবং তার নাম ছিল সোনালি। এই সোনালি আর এই তৃস্তানের প্রেমের গল্পই হচ্ছে এটা, এখান থেকেই শুরু হয় মেইনলি। তো সোনালি তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে ফেলে এবং সে বুঝতে পারে, দুঃখ বা তৃস্তান বুঝতে পারে যে যদি সে এখানেই সুস্থ হয়ে যায় এবং তার চেহারা যদি পূর্বের রূপ ফিরে আসে তাহলে তারা তাকে চিনতে পারবে এবং মেরে ফেলবে। এই ভয়ে সে কিছুটা যখন হাঁটতে চলতে পারে তখনই সে সেখান থেকে চলে যায় তার মামার রাজ্যে, আবার ফিরে যায়। এবার তার মামার রাজ্যে যাওয়ার পরে সবাই তাকে জাদুকর মনে করে সে তো জাদুকর এবং একটা জাদুকরের হাতে রাজ্য চলে যাবে, এটা কোনো কথা। তখন সবাই দাবি করে রাজা যেন বিয়ে করে ফেলে, কারণ তারা বুঝতে পারছিল যে রাজা আসলে তৃস্তানের হাতে রাজ্য দিয়ে দিবে। তো তখন তারা দাবি করে যে রাজা যেন বিয়ে করে। এবার তৃস্তান বুঝতে পারে যে সবাই তার জন্যই রাজাকে বিয়ে করতে বলছে, তখন তৃস্তানও চায় যে তার মামা যেন বিয়ে করে। এবার রাজা গোসল করছেন একদিন, তো সেই জায়গায় দুটো পাখির মুখ থেকে একগোছা সোনালি চুল পড়ে যায় এবং রাজা তখন কৌশল করে সবাইকে বলেন যে এই এই সোনালি চুলের যে মেয়ে তাকে যদি তোমরা আনতে পারো তাহলে আমি বিয়ে করব। এবং তিনি ভেবেছিলেন যে কেউ ওই মেয়েকে আনতে পারবে না, কিন্তু তৃস্তান সবাইকে অবাক করে দিয়ে বলে যে আমি এই মেয়েকে চিনি এবং আমি তাকে নিয়ে আসব। এবার তৃস্তান আরও কিছু মানুষজনকে নিয়ে ছদ্মবেশে ওই আয়ারল্যান্ডের রাজ্যে আবার চলে যায় এবং সেখানে গিয়ে দেখে ওখানে একটা ডায়নোসর অনেক উৎপাত বেড়েছে এবং সেই ডায়নোসরকে যদি কেউ মারতে পারে তাহলে সোনালিকে সে জয় করতে পারবে। রাজা এটা ঘোষণা করেছেন সেখানকার। তখন সেই ডায়নোসরকে সে হত্যা করে এবং সোনালিকে সে জয় করে এবং সোনালির কাছে সে তার প্রেমের কথা বলে, ভালোবাসার কথা বলে। সোনালিও তাকে ভালোবেসে ফেলে, তাদের মধ্যে একটা প্রেম হয় মোটামুটি। সেই সময় সে রাজাকে বলে যে আমি তো ভৃত্য মাত্র, আমি আপনার মেয়েকে নিতে এসেছি আমার মামার জন্য, আমার মামা হচ্ছে রাজা। হ্যাঁ, তো সেখানকার সবাই চিন্তা করে যে একজন ভৃত্যর কাছে আমরা মেয়ে কেন দিব, যেহেতু আমাদের রাজকন্যার বিয়ে হওয়া উচিত একজন রাজার সাথে। এবং সবাই খুব আনন্দের সাথে রাজকন্যাকে মানে সোনালিকে দুঃখ বা তৃস্তানের হাতে তুলে দেয়। কিন্তু সোনালি কষ্ট পায় এবং সে মনে করে যে তৃস্তান তাকে ঠুকিয়েছে, কারণ তৃস্তান তাকে বলেছিল যে সে তাকে ভালোবাসে এবং তাদের মধ্যে একটা প্রেমপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয়েছিল মোটামুটি। সেই জায়গা থেকে তৃস্তান হুট করে বলে যে সে তার মামার জন্য সোনালিকে নিতে এসছে এবং সোনালি তার উপরে অনেক কষ্ট পায়, খুবই রাগ করে এবং সোনালি তারপরেও তাকে তো যেতেই হবে। তখন সোনালি তার সাথে যেতে চায় এবং চলেও যায় এবং যাবার সময় সোনালির মা সোনালির সাথে তার সই বা তার সাথে যে থাকে সবসময় সেই বীরজাকে তার সাথে দেয় এবং বীরজার হাতে তার মা একটা কলসি দেয়। এই কলসির মধ্যে ভর্তি ছিল একটা পানীয়। এই পানীয়টা এমন একটা পানীয় যেটা যদি দুইজন যুবক যুবতী এক জায়গায় বসে পান করে তাহলে তাদের মধ্যে এমন প্রেম হবে যে এই প্রেম মৃত্যু পর্যন্ত কেউ নষ্ট করতে পারবে না। তো বীরজাকে বলে তার মা যে এটা খুব ভালোভাবে রাখবা এবং যখন তাদের বিয়ে হবে, রাজা এবং সোনালির যখন বিয়ে হবে তখন যেন তাদের দুজনকে এটা খাইয়ে দেওয়া হয়। তো এই সব কিছু কথা হওয়ার পরে তারা জাহাজে উঠে যায়। এরপরে তারা রওনা করে। সমুদ্রের মধ্যে একদিন কোনো বাতাস নেই, কোনো কিছুই নেই। তো সেই মোমেন্টে তারা চিন্তা করলো যে তারা একটা দ্বীপের মধ্যে গিয়ে বনভোজন করবে। তো সবাই নেমে গেছে জাহাজ থেকে, শুধুমাত্র সোনালি আর দুঃখ রয়েছে জাহাজের মধ্যে। তো সোনালি তো তাকে একেবারেই সহ্য করতে পারে না, তার সাথে কোনো কথা বলে না, কিছুই বলে না। বাট দুঃখ এটার জন্য খুব কষ্ট পাচ্ছিল যে সে কেন তার সাথে কথা বলে না। এবার তৃস্তান বা দুঃখ চেষ্টা করছিল তার সাথে কথা বলার। তো সেই সময় আর কি সোনালি হুট করে তৃষ্ণা লেগে যায় এবং সে পানি চায়। তখন তৃস্তান এই কলসিটা নিয়ে যে সোনালিকে এক গ্লাস ওই পানীয়টা দেয় এবং এখান থেকে খেয়ে মানে এই পানিটা খেয়ে আর কিছু অংশ রয়ে গেছিল ওই গ্লাসে এবং বাকি অংশটা ওখানেই বসে তৃস্তান খেয়ে ফেলে। আর এখান থেকেই তাদের এই প্রেমটা হয়। কারণ হচ্ছে যে আর ওই যে সোনালি তার জন্য যে একটা খারাপ লাগা ছিল, রাগ ছিল, ক্ষোভ ছিল, সবগুলো হারিয়ে যায় এবং তাদের খুব গভীর প্রেম হয়, মারাত্মক প্রেম হয়, যেটা মৃত্যু পর্যন্ত তাদেরকে আর কেউ আলাদা করতে পারবে না, এমন প্রেম হয়। এমন সময় বীরজা জাহাজে উঠে এসে দেখে যে তারা দুজন এই পানীয়টা খেয়ে ফেলেছে এবং বীরজা তখন খুবই কষ্ট পায় এবং নিজেকে অপরাধী মনে করে যে সে যদি না যেত তাহলে এই অপরাধটা হতো না আর কি, এই খারাপ কাজটা আর হতো না। কারণ এটা তো আমানত, রাজার আমানত। কিন্তু প্রেম হয়ে গেছে সোনালি আর তৃস্তানের মধ্যে এবং তারা দুজনকে ছাড়া আর এক মুহূর্তও থাকতে পারে না। তারা দুজন জাহাজের মধ্যেই একটা ফিজিক্যাল ইন্টিমেসির মধ্যে যায় এবং সোনালি তখন আর কুমারী থাকে না। তো বীরজা তখন ভয় পায় যে পরের দিন যখন রাজার সাথে তার বিয়ে হবে এবং সেই দিন রাতে তো রাজা বুঝতে পারবে যে সোনালি তো কুমারী নয়। তো বীরজা একটা প্ল্যান করে যে বিয়ের দিন রাতে যখন অন্ধকার হবে তখন
রাজার চোখ ফাঁকি দিয়ে সোনালীকে রুম থেকে বের করে দিয়ে বীরজা রাজার কাছে গিয়ে থাকবে, এবং সে তাই করে। সে নিজেকে উৎসর্গ করে দেয় তার শোয়ের জন্য, এবং এটাই ঘটে। পরবর্তীতে এভাবেই সংসার চলতে থাকে। আর রাজা আর তৃস্তানের রুম একেবারে পাশাপাশি হওয়ায় প্রতিদিন রাতে সোনালী তৃস্তানের কাছে যেত, তারা মিলিত হতো এবং আবার সে রাজার কাছে ফিরে যেত। এভাবেই চলছিল। তো রাজার ওই রাজ্যের 4 জন নাইট ছিল যারা খুবই হিংসুটে ছিল। তো এরা তখন একটা কানাঘোষা শুরু করে যে সোনালী আর তৃস্তানের মধ্যে কিছু একটা আছে। এই কথা যখন তারা রাজাকে বলে তখন রাজা বিশ্বাস করে না, কিন্তু তৃস্তানকে বলেন যে তুমি আপাতত একটু রাজ্য থেকে বাইরে চলে যাও, পরবর্তীতে আমি তোমাকে আবার ফিরিয়ে আনবো। কারণ তার মনের মধ্যে একটা খটকা তৈরি হয় যে আসলে কি এমন কিছু হচ্ছে কিনা। এরপরে যখন তৃস্তানকে বের করে দেওয়া হয় তখন তৃস্তানের সাথে বীরজাই আবার ব্যবস্থা করে সোনালীর দেখা করা, কারণ সোনালী তৃস্তানকে ছাড়া একেবারেই থাকতে পারছে না, এদিকে তৃস্তানও সোনালীকে ছাড়া থাকতে পারছে না। হ্যাঁ, তো এই অবস্থায় প্রতিদিন তারা দুজন দেখা করতো রাজবাড়ির বাইরে। তো এই ব্যাপারটা নিয়ে আবারও সেই 4 জন নাইট কানাঘোষা করে এবং তারা একটা গণকদারের কাছে যায় এবং ওই ব্যক্তি বলেন যে ঠিক আছে, তাহলে আমি নিজে রাজাকে এটা প্রমাণ করে দিব। এবং রাজার কাছে এসে বলেন যে আপনি একটা গাছের উপরে উঠে বসে থাকবেন, ওই গাছের নিচে ওরা প্রতিদিন দেখা করে। রাজা গাছের উপরে উঠে বসে আছে যথারীতি, এবং তৃস্তান এসে সোনালীকে আসার জন্য সংকেত পাঠিয়ে দিয়েছে, কিন্তু নদীর পানিতে তৃস্তান দেখতে পায় যে রাজা উপরে বসে আছে। এটা সে বুঝতে পারে, দেখতে পায়। এবার সোনালী চলে এসছে, কিন্তু তৃস্তান কোনোভাবেই কোনো কথা বলছে না, তার কাছে যাচ্ছে না। তখন সোনালী বুঝতে পারে যে কোনো একটা বিপদ হয়েছে। এবার সোনালী আর তৃস্তান অভিনয় করে এখানে। তৃস্তান সোনালীকে বলে যে রানী, আপনি একটু রাজার সাথে কথা বলেন, আপনি রাজাকে একটু বুঝান, আমি তো কোনো অপরাধ করিনি, আমাকে কেন রাজা বের করে দিলেন। হ্যাঁ, সোনালী ওদিকে বলে যে আমি কি করে রাজাকে বুঝাবো, তোমার কত বড় সাহস, তুমি আমাকে এখানে আসতে বলেছো, এই সেই অনেক কথা, মানে খুব অভিনয় করে ভালোভাবে। এবং রাজা তখন ভুল বুঝতে পারেন তার, তিনি মনে করেন যে আসলে তিনি খুব বাজে কাজ করেছেন তৃস্তানকে বের করে দিয়ে, এবং তিনি আবার তৃস্তানকে রাজ্যে ফিরে আনেন, রাজবাড়িতে ফিরে আনেন। এবার রাজবাড়িতে আসার পর আবার পূর্বের মতো তারা দুজন দেখা করে প্রতিদিন রাতে। আবারও সেই 4 জন নাইটার সেই গণকদার রাজাকে বলেন যে আচ্ছা, আমরা প্রমাণ করে দিব যে তারা দুজনের সাথে সম্পর্কে আছে একটা। এইবার তারা একটা প্ল্যান করেন যে তারা তৃস্তানকে মাঝরাতে বলবেন হঠাৎ করেই যে তাকে একটা কাজে 7 দিনের জন্য বাইরে যেতে হবে এবং ভোরবেলায় চলে যেতে হবে। তাহলে তৃস্তান অবশ্যই সোনালীর সাথে একটাবার দেখা করবে এবং তারা ধরে ফেলবে। তখন তৃস্তান তো তার রুম থেকে পাশের রুমে আসবে, সুতরাং এই যে মাঝের যে রাস্তাটা, এই রাস্তাটাই সাদা রঙের আটার মতো কিছু একটা ছিটিয়ে দেওয়া হয় এবং তৃস্তান সেটা দেখতে পায়। তখন তৃস্তান বুদ্ধি করে তার চৌকাঠ থেকে রাজার চৌকাঠ পর্যন্ত লাফ দিয়ে পার হয়ে আসে এবং লাফ দিয়ে পার হয়ে আবার চলে যায়। তৃস্তান মনে করে সে তো ধরা পড়েনি, কিন্তু সকালবেলা তৃস্তান, মানে ওই দিন সকালবেলা তৃস্তান একটা হরিণ শিকার করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিল এবং তার পা থেকে রক্ত পড়েছিল এই আটার উপরে, যেটা তৃস্তান জানতো না। তখন ওই 4 জন নাইট এবং সেই গণকদার এবং রাজা এসে দেখেন যে আটার উপরে রক্ত পড়ে আছে এবং তৃস্তানের পা চেক করে দেখা যায় যে ওর পায়ে রক্ত ছিল। এবার তারা ধরা পড়ে যায় এবং রাজা সিদ্ধান্ত নেয় যে পরের দিন সকালবেলায় এই রানী আর তৃস্তানকে আগুনে পুড়িয়ে তিনি মেরে ফেলবেন। তো পরদিন সকাল হয়, রাজ্যের কেউই চায় না যে তাদেরকে মারা হোক, কারণ সবাই তাদেরকে খুবই ভালোবাসেন। তারা চান যে বিচার হোক, তারপরে বিচারের রায় হোক, কিন্তু রাজা কোনোভাবেই মানছেন না, তিনি তাদেরকে মেরে ফেলবেন, আগুনে পুড়িয়ে মারবেন। এবং পুড়িয়ে মারতে নিয়ে যাওয়া হয়, তৃস্তান সেখান থেকে পালিয়ে যায় আর সোনালীকে মারতে নেওয়া হয়। এই সময় 100 জন কুষ্ঠ রোগী, যাদের শরীর একেবারে বিকলাঙ্গ হয়ে গেছে, পচে গন্ধ বেরোচ্ছে, এরকম 100 জন কুষ্ঠ রোগী এসে রাজাকে বলে যে রাজা, আপনি তো রানীকে মেরেই ফেলবেন, তো তাকে তো এখন মেরে ফেললে সে একবারে মরে যাবে, আপনি তাকে আমাদের হাতে তুলে দেন, আমরা তাকে প্রতিদিন মারবো। হ্যাঁ, তো এরকম একটা কথা, মানে প্রস্তাব তারা দেয় রাজাকে, এবং রাজা তাদের হাতে তুলে দেন রানীকে। সেখান থেকেও তৃস্তান এসে সোনালীকে রক্ষা করেন এবং সেখান থেকে তুলে নিয়ে তৃস্তান তাকে নিয়ে বনে চলে যায় এবং তৃস্তানের সাথে সেখানে থাকে গরভেনাল, তার সেই গুরু। তারা 3 জন বনে খুব ভালোভাবে বসবাস করতে শুরু করে দিনের পর দিন। এরপরে রাজা আবার ঘোষণা দেয় যে তৃস্তানকে জীবিত অথবা মৃত অবস্থায় তুলে আনার জন্য। এবার একজন নাইট তাকে তুলে আনতে যায় বা তাকে মেরে ফেলতে যায় বা তার সাথে যুদ্ধ করতে যায়। তখন গরভেনাল এটা দেখতে পায় এবং সেই নাইটের সাথে যুদ্ধ করতে গিয়ে গরভেনাল মারা যায় এবং তৃস্তান আবার এই নাইটকে মেরে ফেলে। এরপরে রাজা নিজে একদিন তার সাথে যুদ্ধ করতে যায় সেখানে খুব ক্ষোভ নিয়ে, কিন্তু গিয়ে দেখে তৃস্তান আবার ওই দিন খুব ক্লান্ত হয়ে এসে শুয়ে পড়ে এবং যে কোনো বিপদের ভয়ে সে তার যে তরবারিটা ছিল সেটা খোলা অবস্থায়
রেখেই সে শুয়ে পড়ে এবং সোনালি এসে তার পাশে শুয়ে পড়ে। তো মাঝখানে তরবারিটা থেকে যায়। রাজা এসে দেখে যে এই যুবক যুবতীর মাঝে একটা খোলা তরবারি। সেই সময় একটা নিয়ম ছিল যে কোনো পুরুষ এবং নারীর মাঝে যদি খোলা তরবারি থাকে তাহলে বুঝতে হবে তাদের মধ্যেকার সম্পর্ক পবিত্র। রাজার তখন আবার মনে হয় যে তিনি ভুল করেছেন, তিনি ভুল বুঝেছেন তাদেরকে, তাদের মধ্যে এমন কোনোই সম্পর্ক ছিল না, তিনি ভুল বুঝে তাদের দুজনকে এভাবে বিতাড়িত করেছেন। তো এই ভেবে রাজা তখন তার নিজের হাতের আংটিটা খুলে সোনালির হাতে পরিয়ে দেন এবং সোনালির হাতের আংটিটা খুলে নিজের হাতে পরে চলে যান, যেটা তাদের বিয়ের সময় বদল হয়েছিল। এরপরে রাজার যে তরবারিটা ছিল হীরামুক্তা খচিত, ওই তরবারিটা তিনি তৃস্তানের তরবারির কাছে রেখে তৃস্তানের তরবারিটা তিনি নিয়ে তাদের জন্য অনেক দোয়া করে দিয়ে উনি চলে যান। এদিকে তৃস্তানের ঘুম ভাঙার পরে সে দেখে যে এই অবস্থা আর কি। তখন তৃস্তান মনে করে যে রাজা মনে হয় তাকে মারতে এসেছিল, কিন্তু একা এসেছিল বলে তাদেরকে না মেরেই চলে গেছে, পরে সৈন্য সামন্ত নিয়ে আসবে। এই ভেবে তৃস্তান আর সোনালি সেই জায়গাটা পরিবর্তন করে এবং সেখান থেকে অন্য জায়গায় গিয়ে বসবাস করতে শুরু করে। কিন্তু সেখানে গিয়ে তৃস্তানের এটা মনে হয় যে তৃস্তান তো ঘুমিয়েছিল, চাইলেই রাজা তাকে মারতে পারতো, কিন্তু রাজা কেন মারেনি। তখন তৃস্তানের মনে হয় রাজা মনে হয় তাদেরকে মাফ করে দিয়েছে। এদিকে সোনালিরও সেম বিষয়টা মনে হয় যে রাজা মনে হয় তাদেরকে মাফ করে দিয়েছে। এবার সোনালির মনে হয় যে তৃস্তান তার জীবনটা তার জন্য শেষ করে ফেলছে, আর তৃস্তানের মনে হয় সোনালি তার জীবনটা তার জন্য শেষ করে ফেলছে। এই কথা ভেবে তৃস্তান সিদ্ধান্ত নেয় যে সোনালিকে সে আবার রাজার কাছে ফেরত দিয়ে দেবে এবং সোনালিও সেই সিদ্ধান্তে রাজি হয় যে সে রাজার কাছে আবার ফিরে যাবে। এরপরে তৃস্তান আবার ব্যবস্থা করে এবং রাজার কাছে সোনালিকে ফেরত দিয়ে দেয়। কিন্তু তৃস্তান ওই রাজ্যেই আরও কিছুদিন থেকে যায়, কারণ তৃস্তান ভেবেছিল যে সোনালির সাথে আবার কোনো একটা বিপদ যদি হয় সেজন্য সে সেখানে থেকে যায়। এবার রাজ্যে অনেক কানাঘোষা হয়, এক একজন এক এক কথাবার্তা বলতে থাকে। তখন সিদ্ধান্ত নেয় রাজা যে এখানে একটা অগ্নি পরীক্ষা হবে। যদিও রাজা সোনালিকে বলেছিল যে অগ্নি পরীক্ষার কোনো দরকার নেই, কিন্তু সোনালি নিজেই চেয়েছিল যে এই কানাঘোষার হাত থেকে যদি সে বাঁচতে চায় তাহলে তাকে এই অগ্নি পরীক্ষাটা দিতে হবে। এই খবরটা আবার তৃস্তানের কাছে সে পাঠায় এক গোপন চরের মাধ্যমে, এবং তৃস্তান জানতে পেরে তার যেখানে এই অগ্নি পরীক্ষা হবে সেখানে এসে আগে থেকে উপস্থিত থাকে। এবার এই অগ্নি পরীক্ষার সময় একটা নদী পার হতে হয় এবং সেখানে অনেক কাদা ছিল। তো সেখানে তৃস্তান অলরেডি ভিখারির বেশে এসে দাঁড়িয়ে আছে। তো রাজা এখান থেকে শক্ত সামর্থ্য একজন ভিখারিকে ডাকছিল যাতে করে এই রানীকে পরিষ্কারভাবে এই কাদায় পা না দিয়েই ওই যে অগ্নি পরীক্ষার যে জায়গাটা তৈরি করা হয়েছে সেখানে যেন নিয়ে যাওয়া হয়। তো সেই ভিখারিকে ডাকা হয়, রাজা ডাকেন এবং বলেন যে তুমি রানীকে ওই পর্যন্ত নিয়ে যাও, তুলে নিয়ে যাও, কাঁধে তুলে নিয়ে যাও। তো রানীকে সে কাঁধে তুলে নিয়ে যায় এবং রানী তার কাঁধে উঠেই কানে কানে বলে যে তৃস্তান, এবং তাদের মধ্যে কথা হয়। এরপরে তৃস্তান তাকে নিয়ে যেতে গিয়ে একটু পড়ে যায় এবং তখনই সোনালি তাকে জড়িয়ে ধরে। এবার অগ্নি পরীক্ষার জন্য যে জায়গাটা তৈরি করা হয়েছে তার সামনে গিয়ে সোনালি প্রতিজ্ঞা করে এবং বলে যে আমি আমার স্বামী এবং এইমাত্র যে ভিখারি আমাকে কাঁধে করে এ পর্যন্ত নিয়ে এসেছে সেই ভিখারি ছাড়া আমি কখনো কোনো পুরুষকে স্পর্শ করিনি। এবং এটা তো সত্য কথা, কারণ সে তৃস্তান এবং তার স্বামীকে ছাড়া আর কাউকে স্পর্শ করেনি। এই কথা বলে সে অগ্নি পরীক্ষা দেয় এবং সে সফলভাবে অগ্নি পরীক্ষা দিয়ে দেয়। এরপরে রাজ্যের সবাই তাকে অনেক ভালোবাসে, রাজারও মনে হয় যে আসলেই রানী সতী, পবিত্র। এরপরে তৃস্তান ও রাজ্য ছেড়ে এখান থেকে চলে যায় এবং বিভিন্ন জায়গায় ঘুরতে 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 সে একটা রাজ্যে গিয়ে দাঁড়ায় এবং সেখানে সে দেখে যে সেখানে যুদ্ধ চলছে আরেক রাজকুমারীকে নিয়ে, এবং সেই রাজকুমারীর নাম হচ্ছে রূপালী। এবং সেই রাজ্য সে জয় করে, শত্রুপক্ষের সাথে যুদ্ধ করে সে জয় করে এবং রূপালীকে তার সাথে বিয়ে দেওয়া হয়। তৃস্তান বিয়েও করে, কিন্তু তৃস্তান তার স্ত্রীকে স্পর্শ করতে পারে না, কারণ সে একমাত্র সোনালীকে ভালোবাসে। এবার সে তার স্ত্রীকে বলে যে আমি প্রতিজ্ঞা করেছিলাম একবার যে আমি বিয়ের পরে আমার স্ত্রীকে 1 বছর স্পর্শ করব না। কিন্তু 1 বছর পার হওয়ার পরেও যখন তৃস্তান তার স্ত্রীকে স্পর্শ করছে না, তখন তার স্ত্রী তার ভাইকে বলে, মানে ঘটনা খুলে বলে, এবং তার ভাই তৃস্তানের সাথে কথা বলতে যায় যে কি হয়েছে, কি এমন হয়েছে যেটার জন্য সে তার বোনকে স্পর্শ করছে না। এবার তৃস্তান সব কিছু খুলে বলে এবং তার ভাই তখন বলে যে চলো তৃস্তান, আমরা সোনালির সেই রাজ্যে যাব এবং সেখানে গিয়ে দেখব সোনালি যদি সুখে থাকে তাহলে তুমি এসে আমার বোনকে গ্রহণ করবে। এবং সেখানে গিয়ে সোনালির সাথে দেখা করতে চায়, সোনালিও দেখা করতে চায়। মোটামুটি সব কিছু যখন রেডি, তারা দেখা করবে, সেই সময় সোনালির কানে আসে যে তৃস্তান বিয়ে করেছে। এই কথা জানার পরে সোনালি তৃস্তানকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করে এবং সে আর কোনো দিনও তৃস্তানের সাথে দেখা করতে চায় না, কোনোভাবেই না। তৃস্তান অনেক চেষ্টা করেছে, অনেক ঘটনা ঘটেছে এখানে, কিন্তু কোনোভাবেই সোনালি তৃস্তানের সাথে যখন দেখা করে না, তখন পাগল প্রায় অবস্থায় তৃস্তান আবার রূপালীর কাছে ফেরত যাচ্ছিল। এই জায়গায় আবার তৃস্তানের সাথে যুদ্ধ হয় এক যুবকের। সেই যুবক হচ্ছে আর কেউই নয়,
সোনালির রাজ্যের যেই যোদ্ধাকে তৃষ্টান শুরুতে মেরে ফেলেছিল সেই যোদ্ধার ছেলে, এবং এই ছেলেটাও তার বাবার মতোই তরবারিতে বিষ মাখিয়ে নিয়ে এসেছিল এবং তৃষ্টানকে সে আঘাত করে। তৃষ্টানের শরীরে সেই বিষ লেগে যায় এবং সেই বিষের কারণে তৃষ্টান আবারও মৃত্যুশয্যায় চলে যায় এবং এবার তৃষ্টান আর বাঁচবে না এরকম অবস্থা হয়। তখন তৃষ্টান তার স্ত্রীর যে ভাই, মানে রূপালীর যে ভাই, সেই ভাইকে তৃষ্টান বলে যে সে মৃত্যুর আগে একটাবার সোনালির সাথে দেখা করতে চায়। এবার সে খবর পাঠায়, ওই ভাইকে দিয়ে সোনালির কাছে খবর পাঠায় এবং সে বলে দেয় যে সোনালি যদি ফিরে আসে আমার কাছে তাহলে তুমি তোমার জাহাজে সাদা পাল উড়াবা, আর যদি না ফিরে আসে তাহলে কালো। এবার তৃষ্টান পথ চেয়ে শুয়ে থাকে, সে মোটামুটি মৃত্যুশয্যায় রয়েছে, সে মারাই যাবে এরকম অবস্থা, সে চোখে কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু তবুও সে সমুদ্রের দিকে তাকিয়ে আছে যে হয়তো সোনালি ফিরে আসবে তার কাছে, তার সাথে শেষবার একটাবার দেখা করবে। আবার এদিকে এই তৃষ্টান যখন রূপালীর ভাইয়ের সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ করছিল যে সে শেষবার একটাবার সে সোনালির সাথে দেখা করতে চায়, এই ব্যাপারটা রূপালী দরজার ওপার থেকে শুনেছিল এবং তার এত ক্ষোভ হচ্ছিল, এত দুঃখ হচ্ছিল, এত কষ্ট হচ্ছিল যে তার স্বামী একটা মেয়ের জন্য তাকে কখনো স্পর্শ করেনি এবং এই রাগে ক্ষোভে সে একটা প্ররোচনা করে। সে তৃষ্টানের কাছে যায়, তখন একটা জাহাজ ভেসে আসছে দেখা যায় এবং তৃষ্টান তাকে জিজ্ঞেস করে তুমি একটু দেখো না ওখানে কালো নাকি সাদা রঙের পাল উঠছে। তখন রূপালী তাকে মিথ্যা কথা বলে যে কালো রঙের পাল উঠছে, কারণ রূপালী জানে যে সাদা বললে তৃষ্টান জানবে যে সোনালি আসছে, কিন্তু আসলেই জাহাজে সাদা রঙের পাল উঠছিল। এবার তৃষ্টান একেবারে মৃতপ্রায় অবস্থায় চলে যায় এবং রূপালী তখন ভয়ে তাকে আবার বলে যে না সাদা রঙের পাল উঠছে। তখন তৃষ্টান বলে ও আচ্ছা তাহলে আমার সোনালি আসছে। তখন রূপালী রুম থেকে বের হয়ে যায় এবং কিছুক্ষণ পরে সে আবার রুমে আসে এবং তৃষ্টান মনে করে যে সোনালি এসছে এবং তৃষ্টান বলে সোনালি তুমি ফিরে এসছো? তখন রূপালী বলে হ্যাঁ আমি ফিরে এসেছি। তৃষ্টান তো চোখে কিছু দেখতে পাচ্ছে না, এবার সে তৃষ্টানকে স্পর্শ করে, প্রথমবার সে তার স্বামীকে স্পর্শ করছে এবং তৃষ্টান বুঝতে পারে যে এটা সোনালির স্পর্শ নয়। তখন সে বলে যে তুমি আমার সাথে কেন এটা করছো, তুমি আমার সাথে কেন এত বড় একটা অন্যায় করছো। তখন রূপালী আরও রেগে যায় এবং সে মিথ্যা কথা বলে যে জাহাজে কোনো সাদা রঙের পাল নেই, জাহাজে কালো রঙের পাল আছে, সোনালি আসেনি। হ্যাঁ, এ কথা শুনে তৃষ্টান মারা যায় এবং সোনালি এসে তৃষ্টানকে মৃত অবস্থায় দেখে সোনালিও মারা যায়। এরপরে সোনালি আর তৃষ্টানকে একটা গির্জার দুই পাশে কবর দেওয়া হয় এবং তৃষ্টানের কবর থেকে একটা লতানো গাছ উঠে গির্জার উপর দিয়ে সোনালির কবরের উপরে নেতিয়ে পড়ে। তো এই গাছটাকে 3বার কেটে ফেলা হয়। এরপরে এই গাছটা যখন আবার উঠে তখন রাজাকে জানানো হয় এবং রাজা এসে এটাকে এই অবস্থা যখন দেখে এই গাছটাকে, তখন রাজা বলে এটা কাটার দরকার নেই এবং এই গাছটা তখন এই লতানো গাছটা তখন এই গির্জার উপর দিয়ে গিয়ে সোনালির কবরের উপরে পড়ে এবং অনেক ফুল ফোটে, সেই ফুলগুলো সোনালির কবরের উপরে পড়ে। এটার মধ্যে দিয়ে লেখক বোঝানোর চেষ্টা করেছেন যে মৃত্যুর পরেও তারা যে একসাথে থাকতে চায় সেটা তারা জানান দিয়েছে এবং এখানেই গল্পটা শেষ হয়। ধন্যবাদ সবাইকে।